সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা এমসিকিউ ব্যাচের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের শিল্পী ও শিল্পকর্ম থেকে শফিউদ্দিন আহমেদ, বিখ্যাত চিত্রশিল্পী এবং শিল্পগুরু এবং ছাপচিত্রের জনক বলা হয় যাকে, আমরা তাকে নিয়ে আজকে সম্পূর্ণ ক্লাসটিতে আলোচনা করব। শফিউদ্দিন আহমেদ ১৯২২ ২৩শে জুন এবং ১৯ মে মৃত্যুবরণ করেন। আমরা এই শিল্পগুরু সম্পর্কে সম্পূর্ণ আ ক্লাসটিতে আলোচনা করব। যে ওয়ার্ড গুলো আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে সেগুলো আমি ক্লাসের মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। ধন্যবাদ জানাতে চাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের যারা আ শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তারা যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সুন্দর একটি ক্লাসে। শফিউদ্দিন সম্পর্কে বা ছাপচিত্রের জনক বা চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদ সম্পর্কে যে সকল প্রশ্নগুলো আপনার পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আশা করা যায় এই শীট থেকেই আপনি কম বেশি পেয়ে যাবেন। চলুন আমরা পড়তে পড়তে কথা বলি। একজন বাংলাদেশী চিত্রশিল্পী ও শিক্ষক যিনি আধুনিক শিল্পকলায় অসামান্য অবদান রাখেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি একাধিক রাষ্ট্রীয় পদকে পুরস্কৃত হন। তিনি একাধারে একজন চিত্রশিল্পী ও শিক্ষক ছিলেন। গুরুত্বপূর্ণ টপিক, একটা প্রশ্ন। বিংশ শতাব্দীতে বাঙালি চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম একজন হলেন শফিউদ্দিন আহমেদ। তিনি ছিলেন বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক। তিনি ৭ দশকের বেশি সময় ধরে শিল্প চর্চায় চারুকলার জগৎকে সমৃদ্ধ করেছেন। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে শফিউদ্দিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন পড়ে, তাহলে অবশ্যই এই যে ছাপচিত্রের জনক, এই কথাটি অবশ্যই আসতে পারে। এই প্রশ্নটি হতে পারে। এটা আপনার ক্লাস 7 এর বা 8 এর বইতে আপনারা দেখেছেন শফিউদ্দিন সম্পর্কে যেখানে পড়েছেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আছে 6, 7 বা 8 এ কোনো একটা ক্লাসে আছে, আমি এটা পড়িয়েছি। কোন ক্লাসে আছে বুঝতে পারছি না। তবে আছে, মানে ক্লাস 6 to 10, 10 পর্যন্ত যেতে হবে না। মানে 6 অথবা 7 এর বইতে হয়তোবা আছে। আচ্ছা। ৭ দশকের বেশি সময় ধরে শিল্প চর্চায় চারুকলার জগৎকে সমৃদ্ধ করেছেন এবং শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশে, বানানটা ভুল আছে, বাংলাদেশের শিল্পগুরু হিসেবে উল্লেখ করা হয়। তাহলে প্রশ্ন ভালো করে মাথায় রাখবেন। সেটা হলো, চারুকলার পথিকৃৎ বলা হয় কাকে? চারুকলার পথিকৃৎ নিশ্চয়ই শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। বাংলাদেশের শিল্পের পথিকৃৎ, আধুনিক শিল্পের পথিকৃৎ কে? শফিউদ্দিন আহমেদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা আধুনিক ছাপচিত্রের জনক বলা হয় কাকে? শফিউদ্দিন আহমেদকে। এবং শিল্পী গুরু হিসেবে পরিচিত, শিল্পগুরু হিসেবে পরিচিত কোন চিত্রশিল্পী? শফিউদ্দিন আহমেদ। অনেকগুলো প্রশ্ন। বাংলাদেশের শিল্পের পথিকৃৎ বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশের অনেক তরুণ শিল্পীর একজন পরামর্শদাতা ও শিক্ষক ছিলেন। শফিউদ্দিন আহমেদ আ ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। দেখুন, ১৯২২ এ, ১৯২৩ এ, ১৯১৪, আমি যে শিল্পগুলো সম্পর্কে আপনাদের পড়িয়েছি, ১৯১৪ সাল, ১৯২২ সাল, ১৯২৩ সাল কারা জন্মগ্রহণ করেছেন? মনে করার চেষ্টা করুন। এর আগে আপনারা কিন্তু সেগুলো পড়েছেন। কারা ১৯১৪ সালে জন্মগ্রহণ করেছেন? মানে কে ১৯১৪ সালে, কে ১৯২৩ সালে, কে ১৯২২ সালে? একটু কল্পনা করুন, যখন একজন শিল্পী সম্পর্কে পড়বেন, তখন অবশ্যই এর আগের যে শিল্পী পড়েছেন তার জন্ম কত ছিল, জন্মসাল কত ছিল, এগুলো অবশ্যই একটু মাথায় রাখার চেষ্টা করবেন। দেখুন, শফিউদ্দিন ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং পিতা মতিন উদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ সরকারের, বাংলা সরকার হয়ে গেছে, বাংলাদেশ সরকারের ভূমি অফিসে একজন সাব রেজিস্ট্রার। এই একটা প্রশ্ন দেখুন, সাব ইন্সপেক্টর ছিলেন একজন চিত্রশিল্পীর বাবা। তিনি কে ছিলেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। কার বাবা বা কোন চিত্রশিল্পীর পিতা একজন আ সাব ইন্সপেক্টর ছিলেন? এটা কয়েকদিন আগে আপনাদেরকে পড়িয়েছি। মাতা জমিলা খাতুন একজন গৃহিণী। অধিকাংশ চিত্রশিল্পীর মা কিন্তু সাধারণত গৃহিণীই রয়েছেন, আমরা যতটুকু তথ্য পেয়েছি। ১৯৩৬ এ কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং ১৯৪২ এ চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন এবং যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অফ
আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে এচিং এবং এনগ্রেভিং এ ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। দেখুন, এচিং আর এনগ্রেভিং এটা কিন্তু ছাপচিত্রের একটা ডিপার্টমেন্ট। এখন এই ছাপচিত্রটা কি? ছাপচিত্রটা হলো কাঠ হতে পারে, বা ব্রোঞ্জ হতে পারে, হ্যাঁ? বা টাইলস হতে পারে। আ তারপরে হচ্ছে যেকোনো সারফেস এর উপরে সাধারণত খোদাই করে, বিভিন্ন মাধ্যমে খোদাই করে যে চিত্রকর্ম তৈরি করা হয়, সেটাই হচ্ছে সাধারণত এচিং বা এনগ্রেভিং। এচিং বা এনগ্রেভিং বলতেই কিন্তু সাধারণত খোদাই চিত্রকে বোঝানো হয়ে থাকে বা ছাপচিত্রকে বোঝানো হয়ে থাকে। এচিং এবং এনগ্রেভিং হচ্ছে ছাপচিত্রের একটা ডিপার্টমেন্ট বা হলো বিভাগ, কর্মশৈলী। দুই বাংলার রং তার কাছে ছিল ভিন্ন। তার পশ্চিম বাংলার প্রকৃতির ধূসরতা এবং বাংলাদেশের নীলাভ সবুজকে মিশিয়ে নিয়েছে। দেখুন, একটা সময় ছিল যখন ১৯৪৭ এর আগে বাংলা তো আর ভাগ হয়নি। তো ১৯২২ সালে তার জন্ম এবং ১৯৪২ সাল তখন মানে ২ বাংলা এক ছিল এবং ২ বাংলার যে আসলে পশ্চিম বাংলা বা আ এই যে আ বাংলার যে সৌন্দর্য, সে সৌন্দর্যকে তিনি উপভোগ করেছেন। প্রাথমিকভাবে তার কাজের পরিস্ফুটিত হয় লোকশিল্পের বৈশিষ্ট্য। তিনি যে চিত্রকর্মগুলো করেছেন বা যে ছাপচিত্রগুলো করেছেন, বেশিরভাগ চিত্রই কিন্তু সাধারণত লোকশিল্পের বিষয়কে মানুষের সামনে তুলে ধরে। কলকাতায় আঁকা ছবিতে এসেছে মহানগরের বস্তি জীবন, বিহারের বিভিন্ন অঞ্চলের নিসর্গ। নিসর্গ বলতে সাধারণত বোঝানো হয় যেটাকে আমরা এখন বর্তমানে ল্যান্ডস্কেপ বলি, বা প্রাকৃতিক দৃশ্য বলি, নিসর্গ। অর্থাৎ যেখানে নদী থাকবে, গাছপালা থাকবে, আকাশ থাকবে এরকম। দুমকার প্রকৃতি। দেখুন, দুমকার প্রকৃতি বলতে সাধারণত বোঝানো হয়েছে বিশেষ করে পথকে। মানে উনি পথকেই বিশেষ করে আ ও মানে প্রাধান্য দিয়েছেন। তবে সাঁওতালদের জীবন নিয়ে তিনি প্রাধান্য দিয়েছেন। আ তো জানেন যে বাঙালি আসলে বাঙালিদেরকে বলা হয় সংকর জাতি। কারণ বাংলাদেশের বা বাঙালিদের বা বিশেষ করে যারা বাঙালি বা যারা হচ্ছে সাধারণত বাংলায় কথা বলে, এই ধরনের বা এখন বর্তমানে যেটা সাধারণত বাংলাদেশ বা আগে যেটা পূর্ব পাকিস্তান ছিল, এবং পশ্চিম বাংলা ছিল। পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার মানুষরা কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন যে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ রয়েছে এখানে। তারা বিভিন্ন দেশ থেকে একটা সময় বাংলাদেশে বা বাংলায় পাড়ি জমিয়েছিল। তারা সেখান থেকে আর যায়নি এবং তাদের বংশবিস্তার করতে, করতে তাদের একটা নির্দিষ্ট গোষ্ঠী হয়ে গেছে, যারা নৃগোষ্ঠী নামে পরিচিত। এরকম প্রকৃতির এরকম যে নৃগোষ্ঠী রয়েছে এদের মধ্যে তিনি কিন্তু সাঁওতাল জীবন, তো সাঁওতালদের যে জীবন রয়েছে সেটিকে বিশেষ করে উল্লেখ করেছেন। তার শিল্পকর্ম ১৯৫২ এর ভাষা আন্দোলন প্রকাশ পেয়েছে। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের ছবি উঠে এসেছে। ঢাকার ছবিতে বিভিন্ন বিষয়বস্তু হিসেবে এসেছে বন্যা, জাল, মাছ, নৌকা, ঝড়, প্রকৃতি, প্রাকৃতিক উপাদান, পাশাপাশি নানা শ্রমজীবী মানুষ। দেখুন, একটা সময় ছিল যে এখন তো ঢাকা শহরে বিল্ডিং আর বিল্ডিং, তাই না? এখন শহরাঞ্চলে বিল্ডিং আর বিল্ডিং। একটা সময় ছিল এত বিল্ডিং ছিল না। যখন প্রকৃতির স্বচ্ছ বাতাস, প্রকৃতির স্বচ্ছ যে রূপ, সেই রূপ তারা দেখেছেন। যে রূপটা আমরা এখন সাধারণত দেখি না। কালো রঙের প্রতি ছিল দুর্বলতা এবং ১৯৯০ এর দশকে তিনি বছরে নিরবিচ্ছিন্নভাবে আঁকেন অনেক রেখাচিত্র যা ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা নামে পরিচিত। ব্ল্যাক সিরিজ কার চিত্রকর্ম বা ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা, ব্ল্যাক সিরিজ কি নামে পরিচিত? কালো চিত্র নামে পরিচিত। হ্যাঁ, যে ছবিগুলো উনি এঁকেছিলেন ৯০ দশকে শিল্পী শফিউদ্দীন আহমেদ, আ তার যে ৯০ দশকের যে রেখাচিত্রগুলো এগুলোকে কি বলা হয়? ব্ল্যাক সিরিজ। দেখুন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। আর দেখুন, বিশেষ করে সব শিল্পী কিন্তু কম বেশি আ মুক্তিযুদ্ধ নিয়ে ছবি এঁকেছেন। কিন্তু বিশেষ করে কামরুল হাসান এবং শফিউদ্দীন আহমেদ এনারা কিন্তু বিশেষ করে ভূমিকা পালন করেছিলেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এবং জয়নুল আবেদীন উনিও। কিন্তু এস এম সুলতান, আ চিত্রশিল্পী এস এম সুলতানের কিন্তু সাধারণত সেরকমভাবে কোনো মুক্তিযুদ্ধের চিত্রকর্ম বা খুব একটা দেখা যায়নি। তো শিল্পের মাধ্যমে তিনি প্রধানত ছাপচিত্রের জন্য বিখ্যাত ছিলেন এবং তিনি এক পাশাপাশি তেলচিত্র এবং রেখাচিত্রেও কাজ করেন। দেখুন, যেকোনো একটা যেকোনো মানে যেই শিল্পী হোক না কেন তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কাজ করে থাকেন বা যেটাতে তিনি বেশি পারদর্শী সেটাতেই কিন্তু বিখ্যাত হয়ে থাকেন। এক্ষেত্রে শফিউদ্দীন আহমেদ কিন্তু বিশেষ করে বিখ্যাত ছিলেন ছাপচিত্রের জন্য এবং তিনিই কিন্তু সাধারণত ছাপচিত্রের জনক হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। ড্রাই পয়েন্ট, তারপরে অ্যাকুয়ান্টিন্ট, লিথোগ্রাফি, এচিং প্রভৃতি মাধ্যমে কাজ করেন। এগুলো ছাপচিত্রের বিভিন্ন মাধ্যম। হ্যাঁ? তিনি এইসব মাধ্যমে কাজ করতেন। জল রঙের কাজ করেন বেশ কিছু। এছাড়াও কপার এবং উড এনগ্রেভিং, হ্যাঁ? ছিল তার শিল্পচর্চার মাধ্যম। কাঠের উপরে সাধারণত খোদাই করে, করে বেশি করে খোদাই করে, করেই তিনি ছবি বেশি করতেন। যেরকম এই একটা এখানে অনেকগুলো উড এনগ্রেভিং একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ? সাধারণত এই কাজগুলো বিশেষ করে কাঠকে খোদাই করে, করে মানে যে অংশটা দেখতে পাচ্ছেন যে কালো রং, হ্যাঁ?
এই অংশটা সাধারণত কিন্তু উঁচু করে বা সরি, যে এই অংশটা কিন্তু নিচু করে বা দেখা যায় যে সাদা অংশটা কিন্তু উঁচু করে এরকম করে রাখা হয়েছে এবং বিশেষ করে এরকম করে ছবিটা করা হয়। মানে ছাপচিত্র যখন করা হয় তখন যে অংশটা ব্ল্যাক এই অংশটা কিন্তু সাধারণত এর মধ্যে কালি রয়ে যায়। আর যে অংশটা হোয়াইট দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু কালি থাকে না, উপরের অংশ। আহ তিনি জল রঙের চিত্র এঁকেছিলেন, তার হাতের একটা জল রঙের চিত্র দেখেন, এখানে ফলের একটা কম্পোজিশন দেওয়া আছে বা শাকসবজির একটা, সরি ফলের না, শাকসবজির একটা মানে কম্পোজিশন দেওয়া আছে, উনি করেছেন। ওনার এই যেখানে কাজগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে ওনার আঁকা বা ওনার তৈরিকৃত ছবি আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখবো উল্লেখযোগ্য শিল্পকর্ম। শিল্পকর্ম নামটা ভুল আছে, ওটা আমরা ঠিক করে নেবেন। সাঁওতাল জীবন এক, সাঁওতাল রমণী, মেলার পথে। এটা এটা হচ্ছে মেলার পথে চিত্রকর্ম, এটার নাম হচ্ছে কি মেলার পথে। এরপরে হলো দেখা যায় যে বন্যার কবলে, মাছ ধরার সময়, বিশুদ্ধ মাছ, মাছ ধরার জাল, নীল জাল, মাছ ধরার জাল, ক্রন্দন, জলের নিনাদ। এই এই ছবিটা জলের নিনাদ। এবং হচ্ছে একুশের স্মরণে, একাত্তরের স্মৃতি, সূর্য, সূর্য বৃক্ষ এবং নারী, মাস 2004 সালে। মানে বিভিন্ন সময় তিনি যে বিভিন্ন ছবিগুলো অঙ্কন করেছেন তার কিছু ছবি এখানে সাধারণত দেওয়া রয়েছে। এরপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ময়ূর পক্ষী। হ্যাঁ, এই চিত্রকর্মগুলোর ব্যাখ্যা, মানে চিত্রকর্ম ঠিক আসলে কেমন, হ্যাঁ, বা আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাইভাতে যে দুমকার পথ এক, এই চিত্রকর্মটা আসলে সম্পর্কে আপনি কি জানেন, হ্যাঁ এরকম বলা হলো, বা দুমকার পথ দুই, এটা চিত্র সম্পর্কে আপনি কি জানেন একটু ব্যাখ্যা করেন। তবে যেগুলো আমি ছবি দিয়েছি এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যে ছবিগুলো দেওয়া হয়েছে এগুলো একটু ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেরকম এখানে একটি সূর্যালোকে কুটির, সূর্যালোকে কুটির, দেখুন সূর্যের আলোতে এই যে কুটির গুলো দেখতে পাচ্ছেন, এর উপরে উনি কিন্তু সাধারণত আকাশের যে রং বা এই যে পাখিগুলো এখানে রয়েছে বা এই যে সাঁওতালরা ওনাদের নির্দিষ্ট একটা পোশাক রয়েছে, সবার পোশাক দেখেন একই রকম, দেখছেন সবার পোশাক একই রকম। এবং এই যে কুঠির, এই যে কুঠিরের সাথে, কুঠির মানে এখানে কুড়ে ঘরকে বোঝানো হচ্ছে। এবং সূর্যের যে আলো সেই আলোতে দেখুন চকচক করছে, মানে যেখানে যেখানে লাইট পড়েছে, এই ব্যাপারগুলো কিন্তু সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আচ্ছা, এখানে ডিটেলসটা পড়লে পেয়ে যাবেন। তারপরে দেখেন মাছ ধরা, যে এই নৌকার উপরে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং জাল টেনে টেনে নিতে যেভাবে আঁকার চেষ্টা, মানে এটি আঁকানোর চেষ্টা করা হয়েছে, তার ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে, এটা একটু পড়ে নেবেন। তারপরে বাকিগুলো একটু নেটে সার্চ দিয়ে দেখবেন যে ছবিগুলো কেমন বা গুণ টানাটা কেমন ছিল। হ্যাঁ, এরকম সুন্দর করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। জলের নিনাদ, এটা তো আগেই দেওয়া হয়েছে। তারপর তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, আর যে যে পুরস্কারগুলো পেয়েছেন তার সাল এবং সবকিছু এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। মৃত্যুবরণ করেছিলেন 2012 19 মে মৃত্যুবরণ করেছিলেন। এবং বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের এই জনক, হ্যাঁ, জৈনক শিল্পী, তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকবেন। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এখান থেকে আসতে পারে, মানে একটা প্রশ্ন আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, সেটি হলো বাংলাদেশে আধুনিক শিল্পের ছাপচিত্রের জনক বলা হয় কাকে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা হবেই হবে, এটা আপনারা মাথায় রাখবেন। অবশ্যই যদি শিল্পী শফিউদ্দীন আহমেদ থেকে প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নটা অবশ্যই হবে। ঠিক আছে, খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ক্লাসটি শেষ করছি। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা এই সপ্তাহে সাধারণত আপনারা জানেন যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকার কারণে আমরা বলেছিলাম, গতদিনের রুটিনে দেওয়া ছিল যে আপনাদের হয়তো পরীক্ষা পেছ হতে পারে। এজন্য আগামী পরশুদিন আপনাদের পরীক্ষাটা হবে, আমি লিখে দিয়েছি সোমবার পরীক্ষাটা হবে। আপনারা সোমবার সবাই পরীক্ষাটা দিবেন এবং পরীক্ষা দেওয়ার আগে আপনারা যে কাজটা করবেন সেটি হলো অবশ্যই 25 টাকা, 0177705288 এই নাম্বারে 25 টাকা সেন্ড মানি করবেন। তারপরে আপনি পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা এটা করবেন না, আমি 2 সপ্তাহ দেখবো, যারা এটা করবে না তারা কিন্তু কোনো প্রশ্নপত্র পাবে না, আমি তাদেরকে কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দেবো। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমরা একটা সময় আপনাদেরকে ভর্তি নিয়েছি বা একটা সময় আপনারা কোর্স করেছেন, সেটা যে পদ্ধতিতে ছিল এখন কিন্তু পদ্ধতি পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তখন কিন্তু এমসিকিউ হবে এই ধরনের কোনো সিস্টেম ছিল না, এজন্য আমাদের খাটাখাটনিটাও বেশি হচ্ছে। এজন্য সকলের কাছে অনুরোধ বলতে পারেন, আপনারা সবাই যে কাজটা করবেন সেটা হলো অন্তত পরীক্ষার পেমেন্টটা অন্তত আপনারা করে যাবেন আর কি রেগুলার। প্রতি পরীক্ষার জন্য 25 টাকা করে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সকল সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি।